নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা বিহারের নির্বাচন নিয়ে যেরকম আলোচনা করছি, সেই আপডেট আপনাদের জানাচ্ছি, সেরকম আপডেট জানাবো এবং বিহারের রাজনীতি এবং বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করব। তবে বিহারের রাজনীতি বলতে একটা মানুষের কথা বারবার বলতে হয়, সেটা হচ্ছে নীতিশ কুমার। বিহারে একটা সময় ছিল যখন একটা প্রবাদ খুব জনপ্রিয়তা লাভ করেছিল, সেটা হচ্ছে জব তক রহেগা সমোসা মে আলু তব তক রহেগা বিহার মে লালু। এই যে একটা প্রবাদ, সেই প্রবাদ ভেঙে নীতিশ কুমার তিনি বেরিয়ে এসেছেন, তার নিজের আইডেন্টিটি বানিয়েছেন, বিহারের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং লালুকে হারিয়ে তাকে সরিয়ে তিনি একটা দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার বানিয়েছেন, একটা দীর্ঘদিনের লড়াই এস্টাবলিশ করেছেন বিহারের রাজনীতিতে। অর্থাৎ নীতিশ কুমার নিজের একটা পরিচয়কে খুব স্পষ্টভাবে মানুষের কাছে, বিহারের মহিলাদের কাছে এবং বিহারের সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন। জাতীয় রাজনীতিতেও তাকে নিয়ে বিস্তর চর্চা হয়েছে, বারবার হয়েছে। তাকে যেরকম তার সমর্থকেরা বলেন সুশাসন বাবু, অন্যদিকে তার যে সমালোচকরা আছেন তারা কিন্তু পাল্টুরাম বলে নীতিশ কুমারকে তারা ব্যঙ্গ করেন। অর্থাৎ নীতিশ কুমার বারবার দল পরিবর্তন করলেও নীতিশ কুমার জাতীয় রাজনীতিতে যেরকম প্রাসঙ্গিক ছিলেন, এখনো পর্যন্ত আছেন, এবং বিহারের রাজনীতিতে তিনি কিন্তু ততটাই প্রাসঙ্গিক ছিলেন এবং এখনো পর্যন্ত আছেন। অর্থাৎ এই যে বিহারের রাজনীতির কিছুটা গেম কিন্তু নীতিশ কুমারের ওপরও নির্ভর করছে, যে নীতিশ কুমার তিনি কি করতে চলেছেন, তিনি কতটা বিজেপির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন, বা বিজেপি কতটা নীতিশ কুমারকে এখনো পর্যন্ত সেই গুরুত্ব দিয়ে যেতে পারবে, এই সমস্ত কিছু প্রশ্ন আছে। অর্থাৎ আজকে আমরা নীতিশ কুমার নিয়ে আলোচনা করব এবং নীতিশ কুমারের যে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, যে দীর্ঘ বিহারের লড়াই এবং যেভাবে বারবার দল পরিবর্তন, সে সমস্ত কথা আপনাদের আজ জানাবো। সিপিআই এমএল থেকে নিজের যাত্রা শুরু করেছিলেন নীতিশ কুমার, তারপর তিনি গিয়েছেন সমতা পার্টিতে, তারপর আরজেডি, কংগ্রেস এবং জেডিইউর মতো দল গঠন করেছেন। যদি আমরা দেখি ফার রাইট বা ফার লেফট, কোনোটাতেই কিন্তু নীতিশ কুমার, কোনো দলে যেতে নীতিশ কুমার দ্বিধাবোধ করেননি। অর্থাৎ তার যখন মনে হয়েছে তিনি সেই রকমভাবে রাজনৈতিক সময়, অর্থাৎ রাজনীতির সময়ের সঙ্গে তাল মিলিয়ে তিনি চলেছেন। তিনি জানেন যে কখন পদত্যাগ করতে হবে, কখন কি করতে হবে, কখন কার হাত ধরতে হবে, কখন কে প্রাসঙ্গিক, কখন কোন দলে যেতে হবে, কাউকে যদি পছন্দ নাও হয় তার দলেও যেতে হবে এবং মঞ্চে তার সাথেও বসে কথা বলতে হবে এবং তার হাতও ধরতে হবে। এমনটা কিন্তু নীতিশ কুমার বিচক্ষণ বোঝেন, খুব ভালোভাবেই জানেন এবং সেই মতোই কিন্তু চলেন। যদি আমরা নীতিশ কুমারের একটু রাজনৈতিক ক্যারিয়ার দেখি, তাহলে একটু পেছনের দিকে যেতে হবে, ইতিহাসে যেতে হবে। নীতিশ কুমার কুর্মী পরিবারে জন্মগ্রহণ করেন এবং তারপরে তিনি তার পড়াশুনো, বেড়ে ওঠা, এই সমস্ত কিছুর সঙ্গে বিহারের রাজনীতি কিন্তু বরাবরই জড়িয়েছিল। কারণ বিহারে যেভাবে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে একটা ক্রান্তি এসেছিল, যেখানে বলা হচ্ছিল যে সম্পূর্ণ ক্রান্তি বিহারে যেটা শুরু হয়েছিল, অর্থাৎ এই জেপি আন্দোলন থেকে নীতিশ কুমার তার সক্রিয় রাজনীতিতে তার এন্ট্রি হয়েছিল, তিনি যোগদান করেছিলেন রাজনীতি থেকে। এবং এই জেপি আন্দোলন থেকে কিন্তু বিহারে বেশ কিছু নেতা উঠে এসেছেন, যেরকম নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব, সুশীল মোদী, প্রত্যেকে কিন্তু এই জেপি আন্দোলন থেকে এসেছিলেন। অর্থাৎ নীতিশ কুমার তিনি এসেছেন জেপি আন্দোলন থেকে এবং বিহারের রাজনীতিকে তখন তিনি বোঝার চেষ্টা করছিলেন এবং ইমার্জেন্সির পরে তার কিন্তু সক্রিয়ভাবে যোগদান রাজনীতিতে আরও বেশি তিনি অ্যাক্টিভ হয়ে যান এবং হরনদ আসন থেকে 3বার তিনি লড়েন, কিন্তু সেখানে জিততে পারেন না। তারপরে আবার তিনি হরনদ থেকে নির্বাচনে লড়ে জেতেন এবং তারপর থেকে তার যে উত্থান সেটা আমরা দেখতে পাই। নীতিশ কুমার যেভাবে উঠে আসেন হরনদ থেকে, পাশাপাশি তিনি লড়াই চালিয়ে যান, হরনদ লোকসভা নির্বাচনে জেতেন এবং তারপরে তিনি যেভাবে লড়াই চালিয়ে গিয়েছিলেন, তারপরে তিনি জনতা দল থেকে তখন জিতেছিলেন। তারপরে 1989 জনতা দল থেকে তিনি আবার বার্থ আসনে, সেখানে থেকেও তিনি জেতেন এবং তারপরে সাংসদ হন নীতিশ কুমার এবং মন্ত্রী হন, এগ্রিকালচার মন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার। এরপরে সেখানে দেখা গেল যে লালু প্রসাদ যাদবের সঙ্গে তার বনিবনা হলো না, সেখানে অনেক মতভেদ, মতপার্থক্য সামনে আসলো এবং একটা তুমুল ঝামেলা হলো এবং সেই ফাইট কিন্তু খুব একটা ডার্টি ফাইটে চলে গিয়েছিল, খুব ভালো একটা বিষয় ছিল না তাদের দুজনের মধ্যে। অর্থাৎ সেই দল তিনি ছেড়ে তারপর তিনি চলে যান অন্য দলে, অর্থাৎ সমতা দলে চলে যান। সেখানে
জর্জ ফার্নান্ডেজ সেই দল গঠন করেছিলেন, তার নেতৃত্বে তিনি সেই দলে যোগদান করেন, তারপর রেলমন্ত্রী হন এবং রেলমন্ত্রী যখন নীতিশ কুমার হয়েছিলেন তখন বেশ কিছু কাজ রেল মন্ত্রকের জন্য করেছিলেন। তবে তার আগে জানিয়ে রাখবো, যখন তিনি রেলমন্ত্রী হলেন সেই সময় একটা ভয়াবহ রেল দুর্ঘটনা হয়েছিল, সেই দায়ভার নিজের কাঁধে নিয়ে নীতিশ কুমার পদত্যাগও করেছিলেন। তিনি অটল বিহারী বাজপেয়ীকে জানিয়েছিলেন যে তিনি এই রেল মন্ত্রকের পদে আর থাকবেন না। তারপরে অটল বিহারী বাজপেয়ী কিন্তু চাননি যে নীতিশ কুমার পদত্যাগ করুন, কিন্তু তারপরে তিনি পদত্যাগ করেছিলেন। কিন্তু যদি আমরা দেখি যে নীতিশ কুমারকে কিন্তু আবার ফিরিয়ে আনা হয়, অর্থাৎ তার দলের মধ্যে চাহিদা বাড়তে থাকে এবং যেভাবে তার উত্থান হয় সেটাও কিন্তু নজিরবিহীন, এবং নীতিশ কুমারকে আবার ফিরিয়ে আনা হয়। নীতিশ কুমার আবারও ফিরে আসেন, রেলমন্ত্রীর পদে ফিরে আসেন এবং বেশ কিছু কাজ করেন, বেশ কিছু অর্থ বরাদ্দ করেন, যেভাবে রেলের বিকাশ যাতে আরও ভালোভাবে করা হয়, উন্নয়ন যাতে আরও ভালোভাবে করা হয়, সেই সমস্ত কিছু কিন্তু নীতিশ কুমারের দেখরেখে হয়, তার নেতৃত্বে হয়। অর্থাৎ সেই কাজের মাধ্যমে তিনি আরও মানুষের কাছে চলে যান এবং নীতিশ কুমার তার যে গতি, সেই গতিকে আর কেউ ধরে রাখতে পারে না, অর্থাৎ সেই গতি, তার সেই কাজের গতি তিনি চালিয়ে যান। এবং তারপরে দেখা যায় যে নীতিশ কুমারের সঙ্গে সেখানেও একটা গন্ডগোলের সৃষ্টি হয় এবং সেই দল ছেড়ে আবার নীতিশ কুমার আরজেডির সঙ্গে হাত মেলায়। আরজেডির সঙ্গে সেখানে দেখা যায় যে তেজস্বী যাদবের সাথে তার গন্ডগোল হচ্ছে, কারণ তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী ছিলেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তিনি চেয়েছিলেন যে তেজস্বী যাদব পদত্যাগ করেন, কিন্তু লালু প্রসাদ যাদব করতে দেননি। সেখানে একটা গন্ডগোল হয়, তিনি আবার ছেড়ে দেন, তিনি আবার বিজেপির সাথে হাত মেলান এবং বিজেপির সাথেও সেখানে তার একটা গন্ডগোল হয়। বিজেপির সাথেও তিনি বনিবনা করতে পারছিলেন না। এবং যেটা সবচেয়ে বেশি নীতিশ কুমারকে ভাবায় সেটা হচ্ছে যে বিজেপির সঙ্গে যখন তিনি গিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী এবং বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতি, সেটার সঙ্গে কিন্তু নীতিশ কুমার নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। এবং 2014 সালে প্রধানমন্ত্রীর উত্থান এবং তারপরে প্রধানমন্ত্রীর যে সিলেকশন, সেটা কিন্তু নীতিশ কুমার ভালোভাবে দেখেননি এবং তিনি সেই দল আবারও তিনি ছাড়েন এবং আবারও আরজেডি, কংগ্রেস এবং লেফটের সাথে চলে যান। সেখানে যেরকমটা বলছিলাম যে তেজস্বী যাদবের সাথে তার একটা গন্ডগোল হওয়াতে তিনি আবার ছেড়ে দেন। অর্থাৎ তার যে এই পদত্যাগ এবং অন্য দলে যাওয়া, এরকম তিনি করতে থাকেন এবং বারবার কোনো না কোনোভাবে দল পরিবর্তন করে মুখ্যমন্ত্রীর কুর্সি তিনি নিজের কাছে রাখতে পারেন। তিনি সেই ক্ষমতা অর্জনে তিনি সাফল্য লাভ করেন বারবার। এবং আমরা যদি দেখি যে বিজেপির সঙ্গে তিনি হাত মিলিয়েছিলেন এবং সেখানেও তার আবার যখন তিনি আবার আরজেডি, কংগ্রেস, লেফটের সাথে হাত মেলান, তারপরে সেখানেও তার কোনো না কোনো মতভেদ হচ্ছে, আবার তিনি বিজেপির কাছে গেছেন, বিজেপির শরিক দল চিরাগ পাসওয়ানের সাথে তার ঝামেলা হচ্ছে, আবার তিনি আরজেডি, কংগ্রেস, লেফটের কাছে ফিরে এসেছেন। কিন্তু সেখানে আবার দেখলাম যে রিসেন্টলি যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ লোকসভা নির্বাচনের সময় যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং ইন্ডিয়া ব্লক যেভাবে জোটবদ্ধ হচ্ছে, তিনি চেয়েছিলেন তিনি নেতৃত্ব দিন, সেই নেতৃত্ব তিনি দিতে পারছিলেন না। রাহুল গান্ধী সামনে চলে আসছিলেন এবং তিনি চেয়েছিলেন জাতীয় রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা বাড়ুক, সেটাও কোনোভাবে হতে পারছিল না। তাহলে আবার তিনি বিজেপিতে যোগদান করেছেন। অর্থাৎ নীতিশ কুমার কোনো না কোনোভাবে কিন্তু নিজের ক্ষমতা দখল করা, তিনি নিজের যে ক্ষমতা সেটা বজায় রাখতে পেরেছেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে পেরেছেন। এই যে বারবার দল বদল করে নিজের পদ কিন্তু ধরে রাখতে সক্ষম হয়েছেন নীতিশ কুমার। কিন্তু এবারে খেলাটা একটু অন্যরকম যদি আমরা বিহারে দেখি, কারণ নীতিশ কুমার এবারে অনেকটাই তার বয়স হয়েছে এবং বারবার বলা হচ্ছে যে তিনি অসুস্থ। এবং যেটা সবচেয়ে বেশি নীতিশ কুমারকে ভাবাচ্ছে সেটা হচ্ছে বিজেপি কারোর একটা ফেস নিয়ে, অর্থাৎ বিজেপির কাছে যে বিভিন্ন জায়গা, অর্থাৎ জাতীয় স্তরে নরেন্দ্র মোদী আছে, কিন্তু আমরা যদি দেখি যে রিজিয়নাল স্তরে সেখানে কিন্তু বিজেপির কাছে কোনো বড় সেরকম ফেস নেই। যারা আছেন তারা কিন্তু বেশিরভাগটাই অন্য দলের থেকে। এবং বিজেপির যারা ফেস, আমরা দেখেছি যে মহারাষ্ট্র মডেল, সেখানে বিজেপি কাউকে সামনে রেখে জিতেছে কিন্তু তাকে আবার সরিয়ে দিয়েছে, অন্য দল ভাঙিয়ে তারা যেভাবে উত্থান হয়েছে সেটাও একটা নীতিশ কুমারকে ভাবাচ্ছিল। পাশাপাশি যদি দেখি শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের, পাশাপাশি রাজস্থানের বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তাদেরকে সামনে রেখে বিজেপি নির্বাচন তো জিতেছে কিন্তু তাদেরকে সাইড লাইন করে দিয়েছে। এই বিষয়টাও কিন্তু নীতিশ কুমারকে ভাবাচ্ছে যে তাহলে কি নীতিশ কুমারকে সামনে রেখে যদি বিজেপি জেতে তারপরে কি তার সেই গুরুত্ব থাকবে? কারণ এটা একটা আশঙ্কা করা হচ্ছে বা একটা রাজনৈতিক মহলে যে চর্চা সেটা চলছে যে নীতিশ কুমারকে কি আবারও মুখ্যমন্ত্রী বানানো হবে। কারণ নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে কিন্তু দিল্লিতে নীতিশ কুমারের হাত আরও শক্ত হবে। সেটা কিন্তু অতটা স্বস্তির কথা হবে না বিজেপির কাছে। বিজেপির কাছে কিন্তু চাপ তখনও ততটাই থাকবে। তাহলে
নীতিশ কুমার এবার কোন দিকে যাবেন? তিনি কি আবার অন্য দলের হাত ধরবেন? সেই পজিশনে কি তিনি এখনো আছেন যে অন্য দলের হাত ধরে আবার তিনি ক্ষমতা বজায় রাখতে পারবেন? অন্য দল সেটা মানবে? কারণ কংগ্রেস, আরজেডি, লেফট তারা কিন্তু একটা খুব সিকিউর পজিশনে আছে এবং তাদের আসন সমঝোতা খুব ভালোভাবে হচ্ছে। পাশাপাশি তাদের যে সংগঠন সেটাও তারা বাড়াচ্ছে, সে সংগঠনে তারা জোর দিয়েছে। এই বিষয়গুলো থাকছে, কিন্তু এনডির অন্দরে যে কোন্দল, যে দ্বন্দ্ব, সেটা কিন্তু বেড়েই চলেছে এবং সবচেয়ে বেশি ভাবাচ্ছে নীতিশ কুমারকে। এই যে নীতিশ কুমার 20 বছর যেভাবে এক দলে থেকে কিছুদিন, সেখানে থেকে কিছু মাস অন্য দলে থেকে, কয়েক বছর অন্য দলে থেকে যেভাবে তিনি ক্ষমতা দখল করতে পেরেছেন, এবারে কি তিনি সেটা পারবেন? এই সমস্ত প্রশ্ন কিন্তু সামনে আসছে। অবশ্যই আমাদের নজর রাখতে হবে ফলাফলের দিকে। সেখানে কি হয়, শুধুমাত্র ফলাফল নয়, ফলাফল বেরোনোর পরেও কি হিসেব নিকেশ আসে বিহারের রাজনীতি থেকে, বিহারের নির্বাচনের রাজনীতি থেকে, অবশ্যই সেদিকে আমাদের নজর রাখতে হবে। তবে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি পর্দায়, রাত দিন 7 দিন।